বিয়ের পরে মধু শ্বশুরবাড়িতে গিয়ে রান্নাঘরে ঢুকে গেল। আরে বৌমা, তুমি না চেঞ্জ করলে না হাত পা ধুলে সোজা রান্নাঘরে চলে এলে খাবার বানাতে? মা, আপনারা তো জানেনই আমার রান্না করতে কত ভালো লাগে, তাই চলে এলাম। ঠিক আছে বৌমা, তোমার যেটা করতে ইচ্ছা সেটাই করো। এই বলে শাশুড়ি মা ওখান থেকে চলে গেলেন। আর মধু 1-1.5 ঘন্টার মধ্যে 56 রকমের আইটেম বানিয়ে রেডি করে ফেললো। বৌদি, তুমি এসব কি রান্না করলে? আমি তো গন্ধে এখানে ছুটে চলে এলাম। হ্যাঁ মধু, খাওয়ার গন্ধ যখন এত ভালো, তাহলে খাবারটা যে কত ভালো হবে। বৌমা, তোমার উপর মনে হচ্ছে মা অন্নপূর্ণার আশীর্বাদ রয়েছে। আর এইভাবেই সারা গ্রামে মধুর রান্নার প্রশংসা হতে লাগলো। তারপর যখন শীতকালে উইন্টার ভ্যাকেশন চলছিল, তখন একদিন সকালে বিক্রম খুশি মনে বাড়িতে এলো। মা, বাইরে বরফ পড়ছে আর প্রচণ্ড ঠান্ডাও লাগছে। আমি 1 মাসের ছুটি পেয়েছি, তাই আমি ভেবেছি আমরা সবাই মিলে মানালিতে ঘুরতে যাবো। আরে বাহ দাদা, দারুণ খুশির খবর দিলি তো। না পায়েল, এই সিদ্ধান্ত আমরা দুজনে মিলেই নিয়েছি। বৌমা, তোমার হাতের রান্না ভালো হওয়ার সাথে সাথে তোমার চিন্তাধারাও আধুনিক। চলো আমরা তাড়াতাড়ি সব গুছিয়ে নিই। কাল 8টার ট্রেন, কিন্তু আমাদের এখান থেকে 6টায় বেরোতে হবে। পরের দিন বিক্রমের পরিবার সকাল 6টার মধ্যে উঠে পড়ে আর সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে। আর ট্রেনে বসতেই খুব জোরে বৃষ্টি শুরু হলো। পায়েল, ট্রেনের বাইরে তাকিয়ে দেখো, মনে হচ্ছে ট্রেনটা স্বর্গ দিয়ে যাচ্ছে। হ্যাঁ বৌদি, দারুণ দৃশ্য সত্যি। যাই হোক, সন্ধ্যের মধ্যে ওরা মানালি স্টেশনে পৌঁছে যায়। আর ট্রেন থেকে নেমে বিক্রম বলল, এবার এখান থেকে হোটেল অবধি যাওয়ার জন্য আমাদের মেট্রো ধরতে হবে। বিক্রম নিজের পরিবারকে নিয়ে সোজা মেট্রো স্টেশনে পৌঁছে যায়। ওখানে অনেক ভিড় ছিল, কারণ অনেক কাপল ওখানে এসেছিল। মা, তোমরা এখানেই দাঁড়াও, কোথাও যেও না, আমি এক্ষুনি টিকিটটা নিয়ে আসছি। চিন্তা করিস না বাবা, তুই যা, আমাদের সবাইকে এখানেই পেয়ে যাবি। কিন্তু বিক্রম যখন তাড়াতাড়ি করে টিকিট নিয়ে এলো, তখন দেখলো ওখানে ওর পরিবার আর নেই। এই দেখে ও খুব চিন্তায় পড়ে যায়। আমি এদেরকে স্পষ্টভাবে বললাম যে এখান থেকে কোথাও না যেতে। বিক্রম নিজের পরিবারকে আশেপাশে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। আর অনেকক্ষণ ধরে খুঁজে না পেয়ে ক্লান্ত হয়ে ওই জায়গাতেই বসে পড়ল। তারপরই কেউ পেছন থেকে ওর কাঁধে হাত রাখলো। ও পেছন ফিরে দেখলো যে ওর পুরো গোটা পরিবারই দাঁড়িয়ে আছে। আরে কোথায় চলে গেছিলে তোমরা? আমি তোমাদের বারণ করেছিলাম তো এখান থেকে যেতে। আরে তুমি রাগ করো না, আমরা কোথাও যাইনি, পেছনেই লুকিয়েছিলাম, জাস্ট একটু মজা করছিলাম। তখনই মেট্রো রেল চলে আসে। বিক্রম তার পুরো পরিবারকে নিয়ে ট্রেনে উঠে বসলে ট্রেন ছেড়ে দেয়। বৌদি, এরকম বরফের পাহাড় আমি শুধু সিনেমাতেই দেখেছি। পায়েল, এটা যেমন তেমন জায়গা না, এটা মানালি। আর শীতকালে পাহাড়ের চূড়ায় এরকমভাবেই বরফ জমে যায়, যা দেখতে খুব সুন্দর লাগে। ট্রেন চলতে লাগলো, আর তার কিছুক্ষণ পরে রেল লাইনে বরফ জমতে লাগলো, আর তার সাথে আশেপাশেও বরফ জমলো। সমস্ত যাত্রীদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমাকে ট্রেনটা এখানেই থামাতে হলো, কারণ সামনে বরফ জমে গেছে, আমাদের কিছু করার নেই। এই শুনে সমস্ত যাত্রীরা খুবই চিন্তায় পড়ল। আর দেখতে দেখতে রাত হয়ে গেলেও বরফ পড়া থামলো না, আর ট্রেনটা ওখানেই দাঁড়িয়ে রইল। দিন থেকে যে রাত হয়ে গেল, কতক্ষণে মেট্রোতে বসে থাকবো? পায়েল, আমাদের হাতে কিছুই নেই। এবার যদি ট্রেনটা এগোয় না, তাহলে অ্যাক্সিডেন্টও করতে পারে। এইভাবেই 2 দিন কেটে গেলেও না বরফ পড়া থামলো, না কেউ ওদেরকে সাহায্যের জন্য এলো, কারণ জায়গাটাই ওরকম ছিল। আর সব যাত্রীরা দুশ্চিন্তায় পড়ে গেল। জানি না বাবা, কার মুখ দেখে মানালি ঘুরতে বেরিয়েছিলাম। কি আর করা যাবে দিদি, এই ট্রেনে তো খাওয়ারের কোনো ব্যবস্থা নেই। ওই ট্রেন হলে তাও কিছু একটা ব্যবস্থা করা যেতে পারত। ওদের এই কথাবার্তা মধু আর তার পরিবার শুনতে পাচ্ছিল। তখনই হঠাৎ মধু তার বিশাল ব্যাগটা খুলে, তার মধ্যে ছিল ছোট্ট একটা স্টোভ আর খাবার বানানোর সমস্ত রকমের উপকরণ, যা দেখে সবাই অবাক হয়ে গেল। আরে বৌমা, এই স্টোভটা তো তুমি বিয়েতে পেয়েছিলে, আর তার সাথে তুমি এত খাবারের উপকরণ নিয়ে নিয়েছো, কই আমাদের বলনি তো? মা, আপনি তো জানেন আমি রান্না করার জন্য পাগল, তাই এই ছোট স্টোভটা আর খাবারের উপকরণ আমি নিয়ে নিয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমাকে বোধহয় মেট্রোতেই রান্না করতে হবে, কারণ সব লোকই যে 2 দিন থেকে না খেয়ে আছে। যে যাই বলুক বৌমা, এই কাজটা কিন্তু তুমি খুব ভালো করেছো। তুমি রান্না করো, আমরা সবাই তোমাকে সাহায্য করব। চলো বৌদি, তাহলে তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে ফেলি। পায়েল আর মধু রান্না করতেই তার গন্ধে সবারই খিদে আরো বেড়ে যায়। তুমি কি বানাচ্ছ মা? এত সুন্দর খাবারের গন্ধ আমি তো জীবনে আজ পর্যন্ত পাইনি। আমি নিশ্চিত খাবারটা খেতে খুবই সুস্বাদু হবে।
আপনারা একটু অপেক্ষা করুন, খাবার এক্ষুনি তৈরি হয়ে যাবে। আর এই কামরায় কজনই বা আছে? হাতে গোনা 20 জন মতো হবে। সবার জন্য খাবার হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই মধু খাবার বানিয়ে ফেললো আর সবাইকে খেতেও দিয়ে দিল। 2 দিন উপোস থাকার জন্য সবাই খুব তাড়াতাড়ি করে খাবার খেয়েও নিল। বৌমা, রান্না তো খুব ভালো হয়েছে। তুমি যদি রান্নার জিনিসগুলো না আনতে তাহলে আজ যে আমাদের কি হতো। মধু, আজকে তোমার কারণে আমরা এত লোকের আশীর্বাদ পাচ্ছি। মা, এত ভালো একটা মেয়ে খুঁজে দেওয়ার জন্য থ্যাঙ্কস। শোন বাবা, আমার কোনো সিদ্ধান্তই কোনো সময় ভুল হয় না। আর এইভাবে কথা বলতে বলতে কামরার সবাই খাবার খেয়ে নিল। এরপর সবাই স্বস্তি পেল। আর এর কিছুক্ষণ পরে বরফ পড়াও বন্ধ হয়ে গেল। আর পরের দিন সকালের মধ্যেই সমস্ত বরফ গলে গিয়ে জল হয়ে চলে গেল। আর ট্রেন আবার চলতে শুরু করলো। ভগবানের অশেষ কৃপা, অন্তত রাস্তাটা তো পরিষ্কার হয়েছে। এরপর ট্রেনটা স্টেশনে পৌঁছাবার একটু আগেই সবাই মধুর কাছ থেকে ওর ফোন নাম্বার নিল। মা, তুমি সবাইকে নাম্বারটা দিয়েই দাও, আর আমাকে কিন্তু বিশেষ করে দেবে অবশ্যই। আমার একটা হোটেল রয়েছে, তাই তোমার এই খাবারের রেসিপিটা পেলে আমরা তোমাকে লাখ লাখ টাকা দিতাম। এই শুনে বিক্রম, তার মা আর পায়েলের মধুর ওপর খুব গর্ব হয়। আর মধু সবার সাথে সাথে ওই হোটেলের মালিককেও ওর নাম্বারটা দিল। আর কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্ম চলে এলো আর সবাই মিলে মানালি ঘুরতে লাগলো। এরপর ওরা যখন মানালি ঘুরে বাড়িতে এলো, তখনই মধুর কাছে ওই হোটেল মালিকের ফোন এলো। মা মধু, আমি সেই মেট্রোর প্যাসেঞ্জার বলছি। আমি তোমাকে সেই আমার হোটেলের কথা বলেছিলাম না, কাল তুমি তোমার স্বামীকে নিয়ে একবার আমার হোটেলে এসো মা। এরপর মধু তার হাজবেন্ডকে নিয়ে ওই হোটেলে যায়। আর সব কথাবার্তা হয়ে গেলে মধু পরের দিনই ওই হোটেলে জয়েন করে। আর ওই হোটেলে মেট্রোতে রান্না করা বউ নামে প্রসিদ্ধ হয়ে যায়। অজয় ভেবে নিয়েছিল যে ও বিয়ে করলে মধুকেই করবে। মধুর পরিবার এই বিয়ের জন্য রাজি ছিল, কিন্তু অজয়ের পরিবার শেষ দিন পর্যন্ত এই বিয়েতে রাজি ছিল না। তোর কি মনে হয় ওই শহরের মেয়েটা আমাদের গ্রামের রীতিনীতি আর গ্রামের খাবার তৈরি করতে পারবে? আমি এই কথা কিছুতেই মানতে পারছি না। তুই মিথ্যে কথা বলছিস আমাদের এই বিয়েতে রাজি করানোর জন্য। আর একটা কথা কান খুলে শুনে নে, তুই যদি আমার ছেলে না হতিস আমি এই বিয়েতে আসতামই না। 7 পাকের সময় আমরা চলে আসবো তোকে আশীর্বাদ দেওয়ার জন্য। আমি অত কঠোর মনের মা নই যে তোকে আশীর্বাদও দেব না। তুই তোর ইচ্ছা মতো বিয়ে করে নে, আমরা পৌঁছে যাব। কিরে, এবার খুশি তো? যা, তুই আমাদের নিয়ে টেনশন নিস না, আমরা বিয়েতে সঠিক টাইমে পৌঁছে যাব। তুই যা, গিয়ে তোর বউয়ের সাথে বিয়ের প্রস্তুতি নে। আমাদের আশীর্বাদ তুই পেয়ে যাবি, ওটা নিয়ে ভাবতে হবে না। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা, আমি তোমাদের অপেক্ষা করব। এই ভেবে অজয় একটু স্বস্তি পেল যে ওর মা বাবা ওর বিয়েতে আসতে রাজি হয়ে গেল। বিয়ের দিন অজয় মধুকে নিয়ে বিয়ের মণ্ডপে বসে দেখল যে ওর মা বাবা ওই বিয়েতে চলে এসেছে। এরপর মধু অজয়ের মা বাবাকে প্রণাম করল, কিন্তু তখনও ওনাদের মুখ ভার ছিল। এরপর সব রীতিনীতি মেনেই অজয় আর মধুর বিয়ে সম্পন্ন হল। অজয়, তোর মামা মামি কাকা কাকি মাসি মেশো সবাই এই বিয়েতে এসেছে। আমরা তো সবাইকে চলে যেতে বলতে পারবো না, তাই ওরা 2 দিন তোর ওখানেই থাকবে আর তোর বউয়ের হাতে প্রথম রান্না খেয়েই যাবে। তোর কোনো আপত্তি নেই তো? হ্যাঁ হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না, আমার ফ্ল্যাটটা অনেক বড়, ওখানে সবাই থাকতে পারবে। তবে এক কাজ কর, বিয়ে তো শেষই, তাই সবাইকে বরং বাড়ি নিয়ে চল। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। অজয় মধুর বাবার সাথে এই ব্যাপারে কথা বলে আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি করে সব আত্মীয়রা অজয়ের ফ্ল্যাটে পৌঁছে যায়। পরের 2 দিন সব আত্মীয়রা ওই ফ্ল্যাটেই থেকে যায়। বৌমা, সব আত্মীয় স্বজনরা এসে গেছে। তোমার প্রথম রান্না, তাই তোমাকে রীতি অনুসারে দেশি খাবারই বানাতে হবে, তাও আবার মাটির উনুনে। আমি জানি তুমি শহরে থাকো, শহরের রান্না খুব ভালো পারো, তাও গ্যাস উনুনে, কিন্তু আমাদের নিয়ম অনুসারে তোমাকে মাটির উনুনেই রান্না করতে হবে। আর এই কাজে আমি তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না। তুমি পারবে তো? হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি সব বানিয়ে নেব। বিমলা, তুই তোর বৌমাকে তো উনুনে রান্না করতে বলে দিয়েছিস, কিন্তু কি মনে হয় শহরের বৌমা কি উনুনে রান্না করতে পারবে? তাও আবার গ্রামের মতো করে দেশি ঘি দিয়ে। দিদি, করাতে তো হবেই, নিয়ম বলে কথা। আমি তো সব বলে দিয়েছি, এবার দেখা যাক ও কি করে।
এরপর মধু যখন রান্নাঘরের দিকে যেতে লাগলো তখন অজয় ওর কাছে এলো। মধু, তুমি তৈরি তো? হ্যাঁ, আমি তৈরি আছি। শোনো না, একটা কথা বলছি, আমার সাথে ছাদে চলো, মাটির উনুন বানাতে হবে তো। ঠিক আছে, আমি তোমার সাথে যাচ্ছি। অজয়ের বাবা মা আর আত্মীয় স্বজনরা বসে বসে দেখছিল, আর মধু অজয়কে নিয়ে গিয়ে ছাদে একটা মাটির উনুন বানিয়ে ফেলল। এখন ছিল খাবার রান্নার পালা। মধু দেশি ঘি দিয়ে মাটির উনুনেই সবজি আর ডাল ভাত রান্না করল। বিমলা, খাবারের গন্ধটা কিন্তু দারুণ আসছে। হ্যাঁ, গন্ধ তো আসছে। আর আমি ছাদে গিয়ে দেখেছি ও মাটির উনুনে দেশীয় পদ্ধতিতেই সব রান্না করছে। আরে ভাই মদন, খাবার হতে আর কতদূর? সবাই যে জিজ্ঞেস করছে বৌমার হাতের দেশি খাবারটা কখন খেতে পাবো। বিমলা, তুমি একবার গিয়ে বৌমাকে জিজ্ঞেস করো তো, আর কতটুকু সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। মধু সব খাবার তৈরি করে ফেলেছিল। মা, আমি ভাবলাম যখন সব রান্নাই করলাম তখন একটু পায়েসও বানিয়ে নিই, কারণ মিষ্টি ছাড়া তো কোনো শুভ কাজ হয় না। আমি ঠিক করিনি মা। তখনই সেখানে বিমলার বড় যা আর ননদ চলে আসে। বৌমা তো খুব বুদ্ধিমতী, মাটির উনুনে সব রান্না করে ফেললো। পিসিমা, আমরা যখন ছোট ছিলাম তখন আমার দিদাকে মাঝে মাঝে মাটির উনুনে রান্না করতে দেখেছিলাম। আমি ওখান থেকেই সব শিখেছি। তাছাড়া আজকাল ফোনেই তো দেখে সবকিছু শেখা যায়। কি, ফোনে দেখে? ওটা কি করে? মা, আমরা ফোনে শুধু লিখে দিই যে আমরা এটা শিখতে চাই, আর ফোন আমাদের সেগুলো শিখিয়ে দেয়। তার সাথে উনুনের তৈরি খাবারের গুণাগুণও জানা যায়। ফোন থেকে আমরা সবকিছু জানতে পারি। আচ্ছা বৌমা, তাহলে বলো তো উনুনে রুটি করার গুণাগুণ কি? আমরাও শুনি। উনুনে তৈরি রুটির স্বাদের কথা আপনারা তো সবাই জানেন, কিন্তু এর গুণাগুণ অনেক। উনুনের তৈরি খাবার সুস্বাদু হওয়ার সাথে সাথে স্বাস্থ্যের জন্য উপকারী হয়। অল্প আঁচে রান্না হওয়ার জন্য খাবারের পুষ্টি নষ্ট হয় না, আর খাবার আরও পুষ্টিকর হয়ে ওঠে। আর মা, অনেকের এরকম ব্যাপার আছে যে খাবার ঠিক মতো হজম হয় না। উনুনের খাবার হালকা হয়, তাই সেটা সহজেই হজম হয়। এই জন্য কখনো কখনো উনুনে তৈরি করা রুটি খাওয়া উচিত, কারণ এটা খুবই উপকারী। আমি তো এটা ভেবেই নিয়েছি, যখন ছাদে উনুন বানিয়ে নিয়েছি তো সপ্তাহে একদিন করে এই উনুনেই রান্না করব, যাতে আমাদের স্বাস্থ্যটাও ভালো থাকে। নিজের জ্ঞান আর নিজের ব্যবহার দিয়ে মধু কিছুক্ষণের মধ্যেই সবার মন জয় করে নিয়েছিল। মধুর হাতের তৈরি উনুনের রান্নার সবাই খুব প্রশংসা করল, আর সবাই মধুর কথাও মনে রাখল। শ্বশুরবাড়ির লোকেদের সাথে মধুর এই হাসি খুশি ব্যবহার দেখে মধুর শ্বশুর শাশুড়ি মধুকে মেনে নিল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।